চলুন একবার কল্পনা করা যাক এমন একটা ভবিষ্যতের কথা যেখানে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী মিসাইল শক্তিগুলোর মধ্যে একটা সর্বাত্মক যুদ্ধ বেঁধে গেছে। এই সিনারিওটা কতটা বাস্তব দেখুন। ইরানের অস্ত্র ভাণ্ডার আর বিভিন্ন গবেষণা রিপোর্টের উপর ভিত্তি করে আমরা আজ এমনই একটা কাল্পনিক কিন্তু সম্ভাব্য ভবিষ্যতের দিকে নজর দেব। চলুন এই সংকটের গভীরে গিয়ে দেখি এর সাথে বাস্তবতার মিল কতটুকু। এই যে বিশাল একটা অস্ত্রভাণ্ডার, এটা কিন্তু একদিনে তৈরি হয়নি। এর পেছনে একটা বড় ঐতিহাসিক কারণ আছে। মনে করে দেখুন, সেই ৮০ থেকে ৮৮ সাল পর্যন্ত ইরান ইরাক যুদ্ধের কথা। তখন ইরানের শহরগুলোতে যখন একের পর এক মিসাইল হামলা হচ্ছিল, ঠিক তখন থেকে ইরান বুঝতে পারে যে নিজেদের বাঁচাতে হলে ব্যালিস্টিক মিসাইলের কোনো বিকল্প নেই। ওই অভিজ্ঞতাটাই কিন্তু আজকের এই বিশাল অস্ত্রভাণ্ডারের মূল ভিত্তি। তো চলুন প্রথমে একটু জেনে নিই ইরানের অস্ত্রভাণ্ডারে ঠিক কি আছে আর কেনই বা তারা সাধারণ অস্ত্রের চেয়ে এগুলোকে এত বেশি গুরুত্ব দিচ্ছে। আসল ব্যাপারটা হলো ইরানের একটা আধুনিক বিমান বাহিনীর অভাব রয়েছে। এর প্রধান কারণ হলো আন্তর্জাতিক নিষেধাজ্ঞা। আর এই ঘাটতিটা পূরণ করার জন্যই তারা মিসাইল প্রোগ্রামের ওপর এতটা জোর দিয়েছে। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ বা আইআইএসএস বলছে এটা আসলে তাদের সামরিক সীমাবদ্ধতা কাটানোর একটা পরিকল্পিত কৌশল। ইরানের অস্ত্রভাণ্ডারের বৈচিত্র্য কিন্তু চোখে পড়ার মতো। এখানে স্বল্প পাল্লার মানে এসআরবিএম, আবার মাঝারি পাল্লার বা এমআরবিএম মিসাইলও আছে। কিছু মিসাইল যেমন ধরুন কিয়াম আর এমাদ চলে তরল জ্বালানিতে, আবার ফাতেহ বা সাজ্জিলের মতো আধুনিক মিসাইলগুলো কঠিন জ্বালানি ব্যবহার করে। তার মানে হলো তাদের হাতে ৩০০ থেকে শুরু করে ২০০০ কিলোমিটার পর্যন্ত যে কোনো টার্গেটে হামলা করার মতো অস্ত্র একদম রেডি আছে। এখন দেখুন, এই তরল আর কঠিন জ্বালানির মধ্যে কৌশলগত পার্থক্যটা বিশাল। তরল জ্বালানির মিসাইল রেডি করতে অনেক সময় লাগে, যা শত্রুকে অ্যালার্ট হয়ে যাওয়ার সুযোগ করে দেয়। কিন্তু কঠিন জ্বালানির মিসাইল প্রায় সঙ্গে সঙ্গে ফায়ার করা যায়। ইরান যে কঠিন জ্বালানি প্রযুক্তিতে এত দ্রুত উন্নতি করছে, এটা তাদের সামরিক সক্ষমতাকে একদম অন্য একটা লেভেলে নিয়ে গেছে। আইএসএসের রিপোর্ট অনুযায়ী ইরানের সর্বোচ্চ নেতা একটা নির্দেশ দিয়ে রেখেছেন যে মিসাইলের পাল্লা ২০০০ কিলোমিটারের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে। এর মানে কি দাঁড়ালো? মানে হলো তারা এখন কত দূরে মারতে পারবে তার চেয়েও বেশি গুরুত্ব দিচ্ছে টার্গেটে কতটা নিখুঁতভাবে আঘাত হানতে পারবে তার ওপর। ফোকাসটা এখন ডিস্টেন্স থেকে সরে অ্যাকিউরেসিতে চলে এসেছে। আচ্ছা, ইরানের হাতে এই যে এত উন্নত প্রযুক্তির মিসাইল আছে, এর বাস্তব প্রয়োগ কতটা ভয়াবহ হতে পারে? যুক্তরাজ্য হাউস অব কমন্স লাইব্রেরির একটি গবেষণাপত্র ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করেছে, একটা কাল্পনিক কিন্তু সম্ভাব্য ভবিষ্যতের ছবি এঁকে। তবে এখানে একটা বিষয় পরিষ্কার করে দেয়া দরকার। আমরা যা নিয়ে এখন আলোচনা করব সেটা কিন্তু কোনো ভবিষ্যৎবাণী নয়। এটা পুরোপুরি হাউস অফ কমন্সের একটা গবেষণা রিপোর্টের উপর ভিত্তি করে তৈরি করা একটা কাল্পনিক পরিস্থিতি। এর উদ্দেশ্য হল সম্ভাব্য ঝুঁকিগুলো আমাদের সামনে তুলে ধরা। এই কাল্পনিক সিনারিওটা দেখুন, পরিস্থিতি কত দ্রুত হাতের বাইরে চলে যেতে পারে। ফেব্রুয়ারিতে হামলা শুরু হলো, মার্চে ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যু আর পাল্টা হামলা, আর এপ্রিলে এসেই হরমুজ প্রণালী নিয়ে চরম হুঁশিয়ারি। বুঝতেই পারছেন, এটা একটা ভয়াবহ সংকটের দিকে ইঙ্গিত দিচ্ছে। এই কাল্পনিক যুদ্ধের সবচেয়ে ওডন্ত প্রভাবটা পড়বে অর্থনীতি আর বিশ্ব বাণিজ্যের ওপর। আর এর কেন্দ্রবিন্দুতে রয়েছে হরমুজ প্রণালী, যেটা আসলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটা জলপথ। বলা যেতে পারে গ্লোবাল অর্থনীতির একটা শ্বাসকেন্দ্র। এটা খুব ভালোভাবে তুলে ধরে যে একটা আঞ্চলিক সংঘাত কিভাবে পুরো বিশ্বের অর্থনীতিকে নাড়িয়ে দিতে পারে। ভাবুন, জাহাজ চলাচল বন্ধ মানে শুধু তেলের দাম বাড়া নয়, এর মানে হলো বিশ্বজুড়ে সাপ্লাই চেইন ভেঙে পড়া আর এক ভয়াবহ অর্থনৈতিক সংকট তৈরি হওয়া। অর্থনৈতিক সংকট তো একটা দিক, কিন্তু এই সংঘাতের আরও একটা দিক আছে যা এর চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। ডেইলি ইত্তেফাকের একটা রিপোর্ট অনুযায়ী রাশিয়া অভিযোগ করেছে যে এই কাল্পনিক সংঘাতে ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছেও হামলা হয়েছে। এটা এক অভাবনীয় বিপদের সংকেত। এর ভয়াবহতাটা একবার চিন্তা করুন। একটা চালু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশে মিলিটারি হামলা। এই কেন্দ্রটা কিন্তু আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা আইএই এর তত্ত্বাবধানে আছে। এখানে কোনো দুর্ঘটনা ঘটলে তার পরিণতি চেরনোবিল বা ফুকুশিমার চেয়েও ভয়াবহ হতে পারে, আর এর তেজস্ক্রিয়তা পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে।
এই কাল্পনিক সংঘাতের প্রভাব কিন্তু এখানেই শেষ না। এর চূড়ান্ত এবং সম্ভবত সবচেয়ে শঙ্কার পরিণতি হতে পারে পারমাণবিক অস্ত্রের বিশ্বব্যাপী বিস্তার। চলুন দেখি কিভাবে একটা আঞ্চলিক যুদ্ধ পুরো বিশ্বকে এক বিপজ্জনক নতুন পারমাণবিক যুগের দিকে ঠেলে দিতে পারে। প্রথম আলোর একটা বিশ্লেষণ বলছে, ব্যাপারটা খুবই অদ্ভুত যে হামলাটা করা হলো ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে বিরত রাখতে, সেই হামলাটাই হয়তো ইরানকে পারমাণবিক অস্ত্র বানানোর জন্য আরও মরিয়া করে তুলবে। এটা একটা বিরাট প্যারাডক্স। এই উক্তিটাতেই আসলে পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যায়। যখন একটা দেশকে এভাবে কোণঠাসা করে ফেলা হয়, তখন টিকে থাকার জন্য তারা সবচেয়ে চরম পথটাই বেছে নিতে পারে। তাদের কাছে তখন পারমাণবিক অস্ত্রই একমাত্র রক্ষা কবচ বলে মনে হবে। আর এই শিক্ষাটা কিন্তু শুধু ইরানের জন্য না, ইতিহাস তো অন্য দেশগুলোকেও একই বার্তা দেয়। লিবিয়া, ইরাক, ইউক্রেন, এদের সবার অভিজ্ঞতা বলে যে পারমাণবিক শক্তি না থাকলে নিরাপত্তা অনিশ্চিত। অন্যদিকে উত্তর কোরিয়ার মতো দেশ মনে করে তারা যে টিকে আছে তার কারণই হলো তাদের পারমাণবিক অস্ত্র। আর এই চিন্তাভাবনার প্রভাব কিন্তু এখনই দেখা যাচ্ছে। এমনকি যুক্তরাষ্ট্রের মিত্র দেশ দক্ষিণ কোরিয়াতেই ৭৬% বেশি মানুষ এখন নিজেদের পারমাণবিক অস্ত্র তৈরির পক্ষে। তারা আর অন্যের দেওয়া নিরাপত্তার প্রতিশ্রুতির ওপর পুরোপুরি ভরসা করতে পারছে না। তার মানে এর ঢেউটা এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। সৌদি আরব, তুরস্ক, এমনকি জাপানের মতো দেশ, যারা কিনা নিজেরাই পারমাণবিক হামলার শিকার হয়েছিল, তারাও এখন নিজেদের পারমাণবিক সক্ষমতা নিয়ে নতুন করে ভাবছে। আমেরিকার নিরাপত্তা বলয়ের ওপর সবার আস্থা কমে আসছে। তাহলে শেষ প্রশ্নটা এটাই, যে হামলাটা করা হয়েছিল ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে বিরত রাখার জন্য, সেটাই কি অজান্তে বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্রের এক নতুন প্রতিযোগিতা শুরু করে দিল? এই যে পারমাণবিক দৈত্য, তাকে কি আর বোতলে বন্দি করা সম্ভব হবে? বিষয়টা কিন্তু ভাবনার।